জয়নগরে যেটা হচ্ছে সেটা আমাদের কলকাতাতে কেন হচ্ছে না? জয়নগরে যেটা সম্ভব হলো সেটা কেন তিলোত্তমার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না? এটা কি আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে না? নমস্কার দর্শক বন্ধু, গত 2 মাস আগে জয়নগরে যে ভয়াবহ হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল তা বোধহয় আমরা কোনোদিনই কেউ ভুলতে পারবো না। এই ঘটনাকে কেন্দ্র করে জয়নগরে আগুন জ্বলেছিল, প্রতিবাদের আগুন, এবং বিচারের তাগিদে প্রত্যেকটা মানুষ সক্রিয় হয়েছিল এই প্রতিবাদে। নিজের ঘরের ছোট্ট মেয়েটিকে হারিয়ে পরিবারের প্রত্যেক সদস্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল মনের দিক থেকে। কি ঘটেছিল সেদিন? টিউশনি থেকে বাড়ি ফিরছিল মেয়েটি, মাত্র 10 বছর বয়স। একটা ছেলে এসে তাকে প্রস্তাব দেয় সাইকেলে করে বাড়ি পৌঁছে দেবার, এবং তাতে করে সে মনে করে বাড়ি সে দ্রুত পৌঁছে যাবে। ছেলে মানুষ তো, বিশ্বাস করেছিল। কিন্তু ওই দুষ্কৃতীর মনে চলছিল অন্য কোনো প্ল্যান। মাঝপথে 10 বছরের শিশুকে জোর জবরদস্তি নৃশংসভাবে ধর্ষণ করে এবং প্রমাণ লোপাট করার জন্য তাকে নির্মমভাবে গলা টিপে হত্যা করে এবং ফেলে রেখে পালিয়ে যায়। প্রত্যেকটা বিষয় জানার পর জয়নগর উত্তাল হয়ে যায়, প্রতিবাদের আগুনে জ্বলে ওঠে। তবে আজকের ভিডিওটা কিন্তু এই ঘটনাকে পুনরাবৃত্তি করার জন্য নয়, কারণ এটা একটা মর্মান্তিক ঘটনা। এটাকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো, কারণ ঘাকে ঘেটে বড় করার কোনো ইচ্ছা আমার নেই। তবে কেন আজকে আমি এই ঘটনাটা আপনাদের সামনে পুনরাবৃত্তি করছি তার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। কারণ জয়নগরের এই প্রতিবাদ কিন্তু একটা মোড় নিয়েছে, একটা রেজাল্ট এনে দিয়েছে। সবার আগে আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকে ভিডিও করার উদ্দেশ্যটা আমার কি। এই পোস্টমর্টমের রিপোর্ট থেকে আমরা জানতে পারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইনজুরি মিলিয়ে মেয়েটির দেহে মোট 38টি আঘাতের চিহ্ন ছিল, এবং পোস্টমর্টমে জানা যায় যে মেয়েটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল, যাকে মেডিকো লিগাল পরিভাষায় বলা হয় অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট। মৃত্যুর কারণ বলা হয়েছিল অ্যাসফিক্সিয়া কজড বাই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা। কোনো ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র 62 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড, এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি। দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্টেট। দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা, ঘটলে কতগুলো ঘটেছে, এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা চেক না করে, ভেরিফাই না করে বলতে পারবো না। তবে জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম, বেনজির। এবং এই বেনজির সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালি। সবটা শুনে বুঝতে পারছেন বন্ধুরা? চাইলে, যদি চাওয়া যায়, ইচ্ছা থাকে, পারমিশন থাকে, তাহলে 62 দিনের মধ্যেও এরকম ভয়ঙ্কর ঘটনার একটা মোড় পাওয়াই যায়। পশ্চিমবঙ্গে এই প্রথমবার মাত্র 62 দিনের মাথায় অপরাধীর অপরাধ প্রমাণ করে প্রায় 1000 পাতার চার্জশিট জমা দেওয়ার পর সমস্ত প্রমাণ জোগাড় করে অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হয় এই প্রথমবার। জানি না অন্যান্য রাজ্যে বা দেশে এত তাড়াতাড়ি হয়েছে কিনা, আমার জানা নেই। তবে করা যে যায়, চেষ্টা করলে আমাদের রাজ্য পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তবে হ্যাঁ, প্রথম থেকেই জয়নগরের পরিবারের যে শিশুটি পরিবার ছিল, যাকে হারিয়েছে তার পরিবার, তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের হাসপাতালেই যেন তার পোস্টমর্টম রিপোর্টটা নেওয়া হয়, এবং তাদের কথা মতো তাদের উপস্থিতিতেই কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা হয়েছিল তাদের সামনে সম্ভবত। তাহলে বুঝতে পারছেন আজকে কথাটা আমি কেন বলছি। অথচ দেখুন, তিলোত্তমা হত্যার কতগুলো মাস পেরিয়ে গেল। কি অপরাধ করেছে তার বাবা মা বলতে পারেন? আজও কোনো বিচারের হিললে তো দূর,
কি যে হচ্ছে, কি যে চলছে, সেটাই বুঝতে পারছি না। অথচ বিচার নাকি চলছে, আর সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সঞ্জয় অপরাধী। মানে আমরা যে কতটা মানে সুরক্ষা ছাড়া বেঁচে রয়েছি, প্রতি মুহূর্ত চলাফেরা করছি, সেটা হয়তো আমরাই বুঝতে পারছি। দেখুন, সেই প্রতিবাদের আগুন অনেকটাই নিভে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দিনে দিনে তিলোত্তমা হারিয়ে যাচ্ছে। আবারও একটা ঘটনা ঘটবে, আবারও সজাগ হবে মানুষ, আবারও প্রমাণ তথ্য লোপাট করে দেওয়া হবে, আবারও দিনের পর দিন ডেট পড়বে, ডেট পড়বে, ডেট পড়বে, কিন্তু বিচার আমরা পাবো না। তবে হ্যাঁ, সত্যি ভালো লাগছে যে জয়নগরের ওই ছোট্ট শিশুকন্যা এবং তার পরিবার এত দ্রুত রেজাল্ট পেল বলে। যদি এটুকু আশা আমরা না করতে পারি রাজ্যের কাছে, যে আমরা যে রাজ্যে বাস করি, যে রাজ্যকে সম্মান করি, যে রাজ্যের ভোট দিই, নিজেদের নাগরিক বলে দাবি করি, সেই রাজ্য থেকে আমাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হলে বিচার পাবো না, তাহলে আমরা কোথায় বাস করছি সত্যি সন্দেহ হয়। কবে আমরা যে সঠিক বিচার পাবো, আদৌ পাবো কি না, সত্যি সন্দেহ রয়ে যাচ্ছে। তবে আশা রাখছি নিশ্চয়ই তিলোত্তমা তার বিচার পাবে। তবে আশাটা না ঠিক দৃঢ়ভাবে রাখতে পারছি না, কারণ এতগুলো দিন তো নেওয়া যাচ্ছে না। ভাবুন তো, তিলোত্তমার বাবা মার কি পরিস্থিতি, কি হচ্ছে তাদের বাড়িতে। শীত, গ্রীষ্ম, বর্ষা, একটা একটা করে সিজন চেঞ্জ চলে যাচ্ছে, আসছে যাচ্ছে, কিন্তু তারা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। একটা মাত্র সন্তান হারিয়ে তারা আজকে কি পেল? এরকমভাবে যদি ডাক্তার নিজের প্রাণ হারায়, কোন ব্যক্তি নিজের সন্তানকে ডাক্তার বানাতে চাইবে বলুন তো? নিরাপত্তা কোথায়? কোন শ্রেণীর নিরাপত্তা আছে বলুন? শুধুমাত্র উচ্চ লেভেল ছাড়া? আমরা তো সাধারণ মানুষ, আমরা কার কাছে যাব সেটা তো বলুন। বিচার পাওয়ার আশায় কার কাছে যাব? কে ন্যায্য বিচারটা এনে দিতে পারে? যদি বিচারই না হবে, তাহলে এই সব আদালত কোর্ট করে মানেটা কি আছে? যাই হোক, অনেক আবেগপ্রবণ হয়ে এবং ক্ষোভ থেকে কথাগুলো বলা, হয়তো আমার অনেক বন্ধুর খারাপও লাগতে পারে আমার কথাগুলো, অনেক খারাপ খারাপ কথাও হয়তো আমি রিপ্লাই পাবো, আবার কেউ কেউ হয়তো আমাকে সঠিকও বলবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের সামনে বললাম, বাকিটা আপনাদের উপর। নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত, কারণ জয়নগরে যেটা হচ্ছে সেটা আমাদের কলকাতাতে কেন হচ্ছে না? জয়নগরে যেটা সম্ভব হলো সেটা কেন তিলোত্তমার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না? এটা কি আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে না? জানাবেন আমাকে। নমস্কার।